তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। ছবির শুরুতে আমরা একটি মেয়ে জেন ফাস্টার দেখতে পাই। তার সাথে তার প্রভাষক এবং তার সহকারী ছিলেন। তারা আকাশের নিচে গবেষণা করছিলেন। এদিকে তারা আকাশ থেকে একটা আলো আসতে দেখে এবং সেখানে একটি বিশাল টর্নেডো আসে। সেখান থেকে একজন লোক বেরিয়ে আসে এবং সে উলঙ্গ ছিল। প্রফেসর তাকে কিছু পোশাক পরিয়ে দেন। এখান থেকে গল্পটি অতীতে চলে যায়। আমাদের দেখানো হয় মিডগার্ডের একটি দৃশ্য, একটি রাজ্য বা একটি বিশ্ব যা আকাশে রয়েছে। একে বলা হয় অ্যাসগার্ড। এর নিম্ন পৃথিবী মানে পৃথিবীকে মিডগার্ড বলা হয়। কিছু হিম দৈত্য মিডগার্ড দখল করার জন্য সেখানে আক্রমণ করে, কিন্তু তখন ওডিন নামে একজন আসগার্ডিয়ান রাজা আবির্ভূত হয়। তিনি দৈত্যদের সাথে যুদ্ধ করেন এবং তাদের পরাজিত করেন। এই দৈত্যের নেতার নাম লাউফে। রাজা ওডিন লাউফকে খারাপভাবে পরাজিত করেন এবং তার কাছে একটি বিপজ্জনক অস্ত্র রয়েছে। রাজা ওডিন সেই অস্ত্র নেয়। সেই অস্ত্রই ছিল যে কোনো নেতার শক্তি। প্রতিটি রাজ্যের নিজস্ব অস্ত্র আছে। এর বিশেষত্ব ছিল এটি যে কোনো কিছুকে বরফ করে দিতে পারে এবং রাজা ওডিন এটিকে তার সাথে অ্যাসগার্ডে নিয়ে যান। রাজা ওডিন দুর্গে পৌঁছানোর সাথে সাথে আমরা তার দুই ছেলেকে দেখতে পাই। একজনের নাম থর এবং অন্যটির নাম লোকি। রাজা ওডিন তার ছেলেদের বলেন, আমাকে তোমাদের একটি চেম্বারে নিয়ে যেতে দাও যেখানে আমি অস্ত্র সংগ্রহ করেছি। যখন তারা সেখানে যায় আমরা দেখতে পাই যে সেখানে মোজনির ছিল, যার অর্থ পরবর্তী মুভিতে থরের হাতুড়ি। একটি মহাজাগতিক ঘনক ছিল এবং তারপর অনেক বছর কেটে গেছে। থর আর লোকি বড় হয়েছে। আজ সেই দিন ছিল যখন রাজা ওডিন থরকে রাজা করতে হবে। সেখানে সবাই ছিল, কিন্তু রাজা ওডিন ঘোষণা করার আগে যে থর এখানে একজন রাজা, বিশাল সমস্যা তৈরি করে। তুষার দৈত্যরা সেখানে আক্রমণ করে কারণ তারা তাদের অস্ত্র ফিরিয়ে নিতে আসে। রাজা তার স্পেশাল সিকিউরিটি গার্ডকে সেগুলো শেষ করার নির্দেশ দেন। তার নাম ছিল ধ্বংসকারী। ধ্বংসকারী শীঘ্রই সেগুলো শেষ করে এবং তারপরে রাজা থর এবং লোকি চেম্বারে যায়। দেখতে হবে যে তাদের অস্ত্র আছে কিনা। সৌভাগ্যবশত সেখানে অস্ত্র ছিল। থর তার বাবাকে বলে যে আমাদের অবশ্যই তাদের উপর প্রতিশোধ নিতে হবে। অস্ত্রটি নিরাপদ বলে তার বাবা তাকে সেখানে যেতে নিষেধ করেন। থর বলে আমি ওখানে যাব যাতে ওরা আর এখানে না আসে। থর তার সঙ্গীদের কাছে যায় এবং তাদের সাথে সাথে আসতে এবং লাউফির রাজ্য আক্রমণ করতে বলে। তার সঙ্গীরা রাজি হয়, ওই দিকে চলে যায়। সেখানে পৌঁছে দেখেন একজন নিরাপত্তা রক্ষী রয়েছেন। তিনি ছিলেন রাজা ওডিনের বিশেষ ব্যক্তি। তিনি সেই সেতুটি পাহারা দেন এবং এটি ছিল সেই পথ যেখান থেকে তাদের লাউফির রাজ্যে পৌঁছাতে হবে। নিরাপত্তা রক্ষীর হাতে তলোয়ার ছিল, যেখান থেকে ওই পথ খোলা থাকবে। সেই তরবারি ব্যবহার করার সময় তাদের পক্ষে সেই রাজ্যে যাওয়া সম্ভব হয়েছিল। থর ভিতরে যায় এবং সে দেখে যে ভিতরে কেউ নেই। সে চিৎকার করে বলে, তোমরা সবাই কোথায়? তুমি কি আমার আগমনে ভয় পেয়েছো? বাইরে এসে আমার মুখোমুখি হও। এদিকে লফি তাদের সামনে আসে এবং বলে যে কেউ ভয় পায় না এবং এখন আপনি ভয় পাবেন। আপনি এখানে এসে ভুল করেছেন। তারপর থর ভাই লোকি সামনে আসে। তিনি লফিকে বলেন যে আমাদের ক্ষমা করুন, আমরা এখান থেকে চলে যাব। লফি বলে যে এখন না, বরং এটা দিয়ে বলো দৈত্য তাদের আক্রমণ শুরু। কিন্তু থরের বজ্র শক্তি ব্যবহার করে তাদের হত্যা করে। তুমুল লড়াই হয়। তখন এক শক্তি দৈত্য লোকির হাত ধরে। তিনি তাদের মধ্যে ছিল হিসাবে তার হাত তাদের মতো ঘুরে। তারা জিততে যাচ্ছিল। ইতিমধ্যে একটি দৈত্য লফির রাজ্য থেকে বেরিয়ে আসে। এটা তাদের আক্রমণ সম্পর্কে ছিল, কিন্তু থর তাদের মুখের ভিতরে যায় এবং এটি ছিঁড়ে যাওয়ার সময় তার শরীর থেকে আসে। এর কারণ দৈত্যটি সেখানে মারা যায়। এটির কারণে লফির রাজ্যের লোকেরা আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা থর এবং তাদের দলকে হত্যা করতে এগিয়ে যায়। তখন রাজা ওডিন সেখানে আসে এবং থর সাহস করে বলে যে লফি, এখন তুমি কি করবে? আমার বাবাও এখানে আছে। কিন্তু থর যা ভাবছিল তা তেমন ছিল না। রাজা ওডিন লফির কাছে ক্ষমা চাওয়ার জন্য সেখানে গিয়েছিলেন, সমস্যা সমাধানের জন্য, এবং তিনি এখান থেকে তার দল ও ছেলেদের নিরাপদে নিয়ে আসতে পারেন। সে লফিকে বলে যে আমরা ভুল করেছি, চলো এখান থেকে। তারপর লফি বলে যে ভুলের শাস্তি মৃত্যু। আপনি যদি প্রথমে এখানে আমাদের আক্রমণ করতে আসেন তবে আপনি ফিরে যেতে পারবেন না। রাজা ওডিন যখন দেখেন যে এটি কাজ করছে না, তখন সে তার জাদু ব্যবহার করে। তিনি তার দলকে অ্যাসগার্ডে ফিরিয়ে আনেন, কিন্তু তারা ফিরে আসার সাথে সাথে থরের আচরণ ছিল অভদ্র। সে তার বাবাকে বলে আপনি যদি আমাদের সাহায্য করতে না পারেন তাহলে আপনি সেখানে আসেন কেন? আমি তাদের পরাজিত করতে যাচ্ছিলাম, তুমি তার কাছে ক্ষমা চাও কেন? তার এই সামর্থ্য নেই। রাজা ওডিন থরকে বলেন যে আপনি খারাপ ব্যবহার করেছেন। থর তখন জিজ্ঞেস করে আমি কি করব? তুমি আমাকে থামাতে পারবে না। রাজা ওডিন বলেন যে এখন আমি আপনাকে বলবো যে আপনি কি করবেন।
সে তার পোশাক এবং ক্ষমতা তার কাছ থেকে ছিনিয়ে নেয়, এমনকি তার হাতুড়িও। এবং তারপর থরকে মিডগার্ড নামে পৃথিবীতে নিক্ষেপ করা হয়, অ্যাসগার্ড থেকে নিচে, এবং তার হাতুড়ি নিক্ষেপ করা হয়েছিল। হাতুড়ি অন্য কোথাও নিক্ষেপ করা হয় এবং তারপর রাজা ওডিনের মতে হাতুড়িটি উপস্থিত থাকবে এবং কেবলমাত্র যে ব্যক্তি এটির যোগ্য সে এটি তুলতে সক্ষম হবে, যে লোকটি এটি বাছাই করতে সক্ষম হবে। থর, আপনি এটি পেতে পারেন যতক্ষণ না আপনি এটির যোগ্য হন। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে থর একটি হাসপাতালে আছে। ঘুম থেকে উঠে সে তার চারপাশের ডাক্তার দেখতে পায়, জেন ফাস্টার এবং সেই সহকারীকে দেখে। সে নার্ভাস হয়ে যায়। সে জিজ্ঞেস করে, আমি কোথায়? তারপর সে সবাইকে মারতে মারতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। পরের দৃশ্যে আমাদের দেখানো হয়েছে যে মজলনির ছিল থরের হাতুড়ি। এটি একটি নগরে পড়েছিল এবং সেখানে এটি পড়েছিল, সেই জায়গাটি ধ্বংস হয়ে গিয়েছিল। ঢাল তার চারপাশে সীমানা তৈরি করে। তারপর একজন এজেন্ট সেখানে আসে এবং হাতুড়ি রাখার পর তাকে আকর্ষণীয় দেখায়। এ নিয়ে গবেষণাও করতে চান তিনি। তাকে জেন ফাস্টার সম্পর্কে বলা হয়েছিল এবং সে গবেষণা করে। হয়তো সে এই হাতুড়ি সম্পর্কে জানে। এজেন্ট জেন ফাস্টারের বাড়িতে যায়, এমনকি জেন ফাস্টারকে নিষেধ করে তিনি সেখান থেকে তার বই নিয়ে যান। তিনি তাতে গবেষণা লিখেছেন। অন্যদিকে থরও তার হাতুড়ি সম্পর্কে জানতে পারে, কারণ হাতুড়ির এই খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। হাসপাতাল থেকে বের হওয়ার পর তিনি লোকদের জিজ্ঞেস করেন, আমি ঘোড়া কোথা থেকে পেলাম? লোকজন হাসতে থাকে, এই যুগে ঘোড়া নেই। এদিকে জেন সেখানে আসে এবং সে থরকে বলে যে আপনি আমার গাড়িতে বসতে পারেন, আমি আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি, কারণ আমাকেও সেখানে যেতে হবে, কিন্তু দয়া করে মুখ বন্ধ করুন। সেখানে তারা দেখেন থরের হাতুড়ি করা নিরাপত্তায়, কেউ স্পর্শ করতে পারেনি। সমস্ত নিরাপত্তা রক্ষী এবং লোকদের হত্যা করার সময় থর ভিতরে যায়, কারণ তারা তার হাতুড়ি দখল করেছে। অবশেষে থর যেখানে হাতুড়ি আছে সেখানে পৌঁছে সে খুশি হয়ে তা তুলে নেয়, কিন্তু হাতুড়িটা তুলতে পারেনি। থর দুঃখ পায় এবং সেও রেগে আসে। এদিকে ঢালের দলরা সেখানে এসে থরকে জেলে আটকে রাখে। থর দেখে লোকিও আসে। লোকি তার কাছে এসে বলে যে থর, তুমি ভালো করনি, তোমার কারণে আমাদের বাবা মারা গেছেন, রাজা ওডিন মারা গেছেন, কারণ তিনি আপনার জন্য চিন্তিত ছিলেন। থর হতাশাজনক এবং সে ভাবছে কেন সে তার বাবার সাথে খারাপ ব্যবহার করেছে। এই ভাবনায় সে হারিয়ে গেল। রাতে জেনের সাথে সে অধ্যাপক ছিলেন, তিনি এখানে আসেন। সে জেলে থরের জাল আইডি কার্ড দেখায়। তিনি বলেছেন যে তিনি ভুল করেছেন, তিনি জানেন না যে এটি একটি সীমাবদ্ধ এলাকা ছিল। তাকে আমাদের সাথে পাঠান এবং এটি আর হবে না। সেখানে থেকে পালানোর পর তারা মদ্যপান করে, কিন্তু অধ্যাপক তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং থর তাকে জেন ফাস্টারের বাড়িতে নিয়ে যায়। তারা বসে কথা বলতে শুরু করে, আর প্রফেসর বিশ্রাম নিচ্ছিলেন। জেন থরকে জিজ্ঞেস করে যে আমাকে তোমার সম্পর্কে বলো, তুমি কোথা থেকে এসেছো? থর তাকে বলে যে আমি একজন রাজার ছেলে এবং আমরা একটি রাজ্য শাসন করি। জেন খানিকটা হেসে বলে, কিসের কথা বলছো? থর তাকে বলে, আমাকে এটি আঁকার সময় দেখাতে দাও। থর একটি চিত্র তৈরি করেছেন যেখানে 9টি রাজ্য ছিল। তিনি জেনকে বলেন যে পৃথিবীতে আপনি বাস করছেন তাকে মিডগার্ড বলা হয়, আমি যেখানে থাকি তার নাম অ্যাসগার্ড। এখান থেকে দৃশ্যটি অ্যাসগার্ডে স্থানান্তরিত হয়। আমাদের দেখানো হয়েছে যে লোকি মিথ্যা বলেছেন যে রাজা ওডিন মারা গেছেন, তিনি এখনো বেঁচে আছেন, কিন্তু সে অজ্ঞান এবং লোকি তার কাছে বসেছিল। এখানে লোকি ভাবছিল যে সে রাজা ওডিনকে হত্যা করবে, কারণ সে চায় তার ছেলে থর রাজা হবে। লোকি তাদের আসল ছিল না, তাই সে লোকিকে রাজা বানাতে চায় না। তিনি রাজার মৃত্যুর পরিকল্পনা করছিলেন। তিনি এখানে রাজত্ব করবেন, কারণ থর ইতিমধ্যে পৃথিবীতে রয়েছে। সে বনে যায় যেখানে ফ্রিজিং গ্যাজেট ছিল, এর অর্থ লাউফের অস্ত্র। এটা নিয়ে সে সেই পথে পৌঁছে যায় যেখান থেকে সে নিরাপত্তা রক্ষী পথ রক্ষা করছিল। তিনি লোকিকে প্রত্যাখ্যান করেন যে আমি দুঃখিত যে আমি আপনার জন্য দরজা খুলতে পারি না। লোকি বলে ঠিক আছে, এবং এর সাথে অস্ত্র ব্যবহার করার সময় সে নিরাপত্তা রক্ষীকে নিথর করে দেয়। সে তার তলোয়ার হাতে নিয়ে লৌফির রাজ্যে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে লৌফিকে বলে যে তোমাকে আমার কাজ করতে হবে, আপনাকে রাজা ওডিনকে হত্যা করতে হবে। তুমি এটা করবে বলে আমি তোমার অস্ত্র ফেরত দেব, এভাবে তোমার ক্ষমতা থাকবে আর আমিও রাজা হব। লৌফি বলেছেন যে এটি একটি ভালো চুক্তি এবং আমি এটি গ্রহণ করলাম। লোকি ফিরে আসে এবং থরের বন্ধুরা তাকে থামায়। তারা বলে, শয়তান, তোর চিন্তা কেমন? আমরা জানি আপনি কি করেছেন। তখন লৌফি তাদের চুপ করে দেয়, এই বলে যে আমি শীঘ্রই তোমার রাজা হব, সেজন্য চুপ থাকাই ভালো।
কিন্তু থরের বন্ধুরা থরের মতোই সাহসী। তারা মিডগার্ডে যায় থরকে সবকিছু জানাতে। তারা থরকে লোকির পরিকল্পনার কথা জানায়। তিনি এই দৃশ্য তৈরি করেছেন যাতে তিনি রাজা হতে পারেন। থর শুনে আক্রমণাত্মক হয়ে ওঠে। লোকিও এটা জানে, তাই সে রাজার বিশেষ নিরাপত্তা রক্ষীর কাছে যায়। এটি ধাতু দিয়ে তৈরি ছিল। ধ্বংসকারী লোকি তাকে পৃথিবীতে গিয়ে থর ও তার সঙ্গীদের হত্যা করার নির্দেশ দেয়। ধ্বংসকারী লোকিকে মেনে চলে এবং মিডগার্ডে যায়। থরের সঙ্গীর সামনে গিয়ে সে তাদের হত্যা করতে যাচ্ছিল। এদিকে থর সামনে আসে এবং সে বলে, ডেস্ট্রয়ার থাম এবং আমার সাথে প্রতিযোগিতা করে। ডেস্ট্রয়ারের জন্য এটা কোনো ব্যাপার না। সে থরকে আঘাত করে এবং থর দূরত্বে পড়ে, কারণ তার পোশাক এবং হাতুড়ি নেই, যেখান থেকে তিনি ক্ষমতা পাবেন। তিনি আহত হন, কিন্তু এখানে একটি অলৌকিক ঘটনা ঘটে। রাজা ওডিন কি বলেছিলেন মনে আছে? যতক্ষণ না সে সক্ষম হবে ততক্ষণ সে হাতুড়ি পাবে না। থর সেই কাজটি করেছে যে এখন সে হাতুড়ি প্রাপ্য। সে তার বন্ধুদের জন্য আত্মত্যাগ করেছে। তিনি তার পোশাক এবং হাতুড়ি পেয়েছেন। এখন থর শক্তিশালী অনুভব করছিল। এখানে থর তার হাতুড়ি দিয়ে ধ্বংসকারীকে ধ্বংস করে। থর তার দল নিয়ে ফিরেছে। নিরাপত্তা রক্ষী লোকির দ্বারা নিথর হয়ে গেল। তার শক্তি ব্যবহার করার সময় সে বরফ ভেঙে বেরিয়ে আসে। সে থরের জন্য পথ খুলে দেয়। অ্যাসগার্ড খুললে লাউফের রাজ্যের লোকেরাও সেখানে আসে। লাউফি রাজা ওডিনকে আক্রমণ করতে যাচ্ছিলেন, যেমন লোকি তাকে আদেশ করেছিলেন। এখানে লোকি একটি কৌশল খেলে এবং লাউফেকে হত্যা করে, বাবার চোখের সামনে তাকে মুগ্ধ করতে, যে সে তার বাবার জীবন বাঁচিয়েছে। তারপর লোকি সেতুর দিকে যায়। এটি সঞ্চয় করার পরে তিনি একটি বিপজ্জনক মরিচি বের করতে চলেছেন, জায়গাটা ধ্বংস করার জন্য, তার রাজ্য শাসন করতে, এবং কেউ তাকে বাধা দিতে আসবে না। এবং থর আসে সেখানে তাকে থামানোর জন্য। থর লোকিকে বলে যে তুমি বাধা দেবে না। লোকি বলে যে না, আমি এর থেকে বিম বের করব। থর বলে ঠিক আছে। এরপরে সে সেই ব্রিজে হাতুড়ি মারবে, যার জোরে ভেঙে পড়ে সেতুটি। লোকি এটা দেখে অবাক হয়ে গেল যে ব্রিজ ভেঙে তারা পড়ে যাচ্ছিল। এদিকে রাজা ওডিন সেখানে আসেন, যিনি থরের হাত ধরেন, এবং লোকি থরের হাত ধরেছিলেন। কিন্তু যখন সে বুঝতে পারে যে সে তার বাবাকে প্রভাবিত করতে পারেনি, সে থরের হাত থেকে তা হাত ছাড়ে। সর্বত্র ছড়িয়ে পড়ে যে লোকি ব্রিজ থেকে পড়ে মারা গেছে। রাজা ওডিন থরের কাছে এসে বলে যে যতক্ষণ না আমি বেঁচে আছি, আমি আমার ছেলেকে আমার চোখের সামনে রাজা হতে দেখতে চাই। থর তার বাবাকে বলে যে আমাকে বিশাল কাজ করতে হবে, আর তোমার মতো হতে চাই। আমি যখন সক্ষম হব তখন আমি রাজা হব। এখন এই অংশের শেষে আমরা দেখতে পাচ্ছি যে লোকি মারা যায়নি। সে পার্ট 2 এ ফিরে আসবে। এর সাথে পার্ট 1 এখানেই শেষ হয়।